21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার চার্জশিট অবৈধ ঘোষণা করলেন হাইকোর্ট। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবু সহ সব আসামি খালাস। যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। রায়ে সন্তুষ্ট খালাস পাওয়াদের পরিবার। পরিকল্পিত হামলায় ফাঁসানোর চেষ্টা হয়েছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, বললেন বিএনপি নেতারা। হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হচ্ছে আর্থিক দুর্নীতির শ্বেতপত্র। যুক্তরাজ্যের শেখ হাসিনা ঘনিষ্ঠ 4 জনের বিপুল সম্পদের তথ্য প্রকাশ গার্ডিয়ানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি, গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ও জন আকাঙ্ক্ষায় গড়ে উঠবে বাংলাদেশ, আশা শিক্ষার্থীদের। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি। বিচারিক আদালতের অভিযোগপত্র অবৈধ ঘোষণা করেছেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল বলেছেন, খালাসের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা পূর্ণাঙ্গ রায় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, কে গ্রেনেড সরবরাহ করেছিল তা উল্লেখ নেই চার্জশিটে। গ্রেনেড নিক্ষেপের কথা বললেও ঘটনাস্থলে কারা তা নিক্ষেপ করেছিল সাক্ষীদের বক্তব্যে সেটি উঠে আসেনি। আসামির পক্ষে যুক্তি রায়ে উল্লেখ করেছেন বিচারপতি। রায়ে বলা হয়, মামলার চার্জশিট বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে গ্রহণ করানো হয়নি, এটি আইনের লঙ্ঘন। অন্তর্বর্তী সরকার গঠনের পর 23 অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। 31 অক্টোবর মামলার পেপারবুক পাঠের মধ্য দিয়ে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। 21 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়। এই হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ 19 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের হয় যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বিএনপির দাবি, ষড়যন্ত্র করে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক নেতাদের। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি, সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন। সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই মামলায় কারাগারে থাকা আসামিদের স্বজনরা। রায়ে স্বস্তির কথা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান। মিথ্যা মামলার দায় থেকে মুক্তি মিলেছে বলে দাবি করেন সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর পরিবার। 17 বছর আগে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন কুষ্টিয়ার জাহাঙ্গীর আলম। তখন তার মেয়ের বয়স ছিল মাত্র 4 মাস। বাবার খালাসের রায়ে উচ্ছ্বাসে ভেসেছেন তার সেই ছোট্ট মেয়ে। এই যে আমার 17 বছর বয়স, আব্বু ছাড়া পেল। আব্বুর জেলে থাকার বয়স হচ্ছে 17, আমার বয়স হচ্ছে 17। তো আমি অনেক খুশি আব্বুকে ফিরে পেয়ে, পাওয়ার তো কথা ছিল না। চাঞ্চল্যকর এই মামলায় অন্যতম পরিকল্পনাকারী হিসাবে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। এই মামলায় 2011 সাল থেকে কারাগারে তিনি। মামলার আপিলের রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন তার স্ত্রী তাহমিনা জামান, ছিলেন তার ছেলেও।
আল্লাহর দিকে চেয়েছিলাম বিচারের জন্য, আল্লাহ ন্যায় বিচার করে আমাদের দয়া করেছেন, সেটাই আল্লাহর দরবারে শুকরিয়া। ন্যায় বিচার চেয়েছিলাম, ন্যায় বিচার পেয়েছি এবং সবার কাছে দোয়া করছি যেন ইনশাআল্লাহ, কামনা করছি যেন ইনশাআল্লাহ আমার বাবাকে ফিরে নিয়ে আসতে। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া আরেক আসামি আব্দুস সালাম পিন্টুর স্বজনরা। একই অভিমত সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদের পরিবারেরও। রায় আজকে প্রমাণ করেছে একটি মিথ্যা বানোয়াট মামলা ছিল, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ভাইকে ফাঁসানো হয়েছিল। আজকে দীর্ঘ 17 বছর ধরে তিনি জেলে রয়েছেন। মিথ্যা মামলায় আমার ভাই 17 বছর কারাভোগ করলেন, এই 17টি বছর তাকে কে ফিরিয়ে দেবে? আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করে। অনেক পরিবার তাদের পরিবারের একজন সদস্য রাজনীতি করার কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে এবং এই ধরনের প্রতিহিংসার রাজনীতির এখানেই সমাপ্ত হওয়া উচিত এবং আমি চাই বাংলাদেশে একটা সহমর্মিতা এবং সহ অবস্থানের রাজনীতির পরিবেশ তৈরি হোক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া 49 আসামির মধ্যে কারাগারে আছেন 31 জন, বাকিরা ছিলেন পলাতক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে সন্তুষ্ট বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ লড়াইয়ের পর আদালত ন্যায় বিচার করেছেন। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি জানান, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমান সহ বিএনপির নেতাদের নামে চার্জশিট দিয়েছে। বর্তমান স্বাধীন বিচার বিভাগ যথার্থ রায় দিয়েছেন। রিজভী আহমেদ আরও বলেন, বাংলাদেশকে অষ্টম সিস্টার্স বানাতে চায় ভারত। সেই ধারাবাহিকতায় দেশটির মিডিয়া সংখ্যালঘুদের নিয়ে বানোয়াট গল্প বলছে, মিথ্যাচার করছে বিজেপি সহ কয়েকটি দল। ভারতের এমন আচরণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন রিজভী। আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে, যথার্থ বিচার। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। 21 আগস্টের গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তির পরিকল্পিত ঘটনা। এর মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে প্রেস ক্লাবে বিজয়ের মাস উপলক্ষে স্বাধীনতা ফোরামের এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বিভিন্নভাবে দেশ এবং অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার অশুভ চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। বলেন, সব রাজনৈতিক দল সরকারের পাশে আছে, কিন্তু সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চলছে। সরকারের মধ্যেই লুকিয়ে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে ভুল পথে নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। ষড়যন্ত্র ব্যর্থ করতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। জিডিপি প্রবৃদ্ধিকে মিথ বানিয়েছিল বিগত সরকার। সরকারি প্রতিষ্ঠানে গজিয়েছিল দুর্নীতির ডালপালা। ক্ষমতার সাথে জোট বেঁধেছিলেন শীর্ষ আমলারা। অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র হস্তান্তর করেছে প্রণয়ন কমিটি। প্রতিবেদন তুলে দেন কমিটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জানা গেছে, আগামীকাল সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানানো হবে। প্রতিবেদনের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। বিগত 15 বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পের প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়, বিদেশি ঋণের অর্থ ব্যবহার, আর্থিক তথ্যে গরমিল, জিডিপি, মূল্যস্ফীতির তথ্যে 9/6 তুলে ধরা হয়েছে। এছাড়া বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা ও রাজস্ব আহরণে পদক্ষেপের বিষয়টিও উঠে এসেছে। একই সঙ্গে ব্যাংক খাতের লুটপাটের দিকটিও শ্বেতপত্রে গুরুত্ব পেয়েছে। অর্থনৈতিক সংকট উত্তরণে বেশ কিছু সুপারিশ করেছে কমিটি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল সম্পত্তির সন্ধান মিলেছে যুক্তরাজ্যে।
ব্রিটেনের আবাসন খাতে অন্তত 40 কোটি পাউন্ড বিনিয়োগ করেছেন তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এমন তথ্য বলা হয়েছে প্রায় 350টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে হাসিনা ঘনিষ্ঠদের নামে। ওইসব সম্পত্তি গড়ে উঠেছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থে। ফ্ল্যাট থেকে শুরু করে বিশাল অট্টালিকাও রয়েছে এই তালিকায়। যুক্তরাজ্য সহ একাধিক দেশের বিভিন্ন অফশোর কোম্পানির নামে কেনা হয় সেগুলো। মালিকানায় সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ কয়েকজন ব্যবসায়ীর নামও রয়েছে। মূলত ব্রিটিশ গণমাধ্যম অবজারভার এবং বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য, যা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে গার্ডিয়ান। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ জাতিকে নতুন করে উদ্দীপনা যোগাবে, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিজয়ের মাস শুরু উপলক্ষে র্যালির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। অপরাজেয় বাংলা থেকে শুরু করে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয় র্যালিটি। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। উপাচার্য বলেন, গণ অভ্যুত্থানের সময় যারা প্রাণ দিয়েছে তাদের স্মৃতি নিয়েই আগামীতে কাজ করতে হবে, আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির কাছে দায়বদ্ধ থেকে কাজ করবে বলেও জানান ভিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয় সেখানে। আওয়ামী লীগ 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের কারা সহায়তা করেছে তা জানতে চায় দেশের মানুষ। খুলনায় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতা স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ও পরে জামায়াত নেতাদের ফাঁসি দেয় আওয়ামী লীগ। দেশ থেকে সব বৈষম্য দূর করার তাগিদ দেন জামায়াত আমির। বলেন, দেশের শান্তি থাকলেও তা কারো কারো সহ্য হচ্ছে না। শান্তি বিনষ্টে বিতাড়িত ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করছে। বিদেশিদের প্রভু না মানার কথাও জানান জামায়াতের আমির। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। হাজার হাজার লাখো লাখো মামলায় কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দী করেছে। ঘরে বাইরে মানুষের শান্তি এবং নিরাপত্তা কেড়ে নিয়েছে। কার্যত বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছিল। এরা ছিল বেপরোয়া। এরা না আল্লাহকে ভয় করেছে, না মানুষকে সম্মান এবং সমীহ করেছে। এরা মানুষকে মানুষ গণ্য করে নাই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজে সাধারণ মানুষ সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন প্রশাসন সংস্কার কমিশনের প্রধান। সংস্কার নিয়ে গণশুনানিতে এমন অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন আব্দুল মুইদ চৌধুরী। সচিবালয়ে প্রশাসন সংস্কার কমিশনের 11তম বৈঠক শেষে একথা বলেন কমিশন প্রধান। বলেন, সংস্কারের প্রয়োজনে সাধারণ মানুষের কথা শোনা হচ্ছে। কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করবে কমিশন, তবে সব সুপারিশ বাস্তবায়ন হবে কিনা এই প্রশ্নে তিনি বলেন, জাল ফেললে সব মাছ ধরা পড়ে না। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ক্যাডার বলা নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক মনোভাব রয়েছে। তাই বিসিএস এ যেই ডিসিপ্লিন থেকে সেই পরিচয়ে যেন পরিচিতি পায় এ সুপারিশ করা হবে। জনপ্রশাসন না বলে জনসেবা শব্দটি ব্যবহারের সুপারিশও করবে কমিশন। এ সময় কমিশনের সদস্য ও ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান বলেন, সচিব কোনো পলিটিক্যাল কথা বলতে পারবে না। জব ডেসক্রিপশন অনুযায়ী তাকে কাজ করতে হবে। আমরা কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। জাল ফেললে অনেক মাছই জালের মধ্যে আটকে পড়ে যাবে, কিছু বের হয়ে যেতে পারে, এটা আনঅ্যাভয়েডেবল। ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে। এই জন্য আমরা জনপ্রশাসনের এই সংস্কার কমিশনে যে অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার, লাইক দিস ফিলোসফিক্যাল চেঞ্জ আমরা চাচ্ছি যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দিবে না, পলিটিক্যাল কোনো কথা বলবে না, এটাই হচ্ছে সমস্যা। জমকালো আয়োজনে উন্মোচন করা হলো 11তম বিপিএল এর মাস্কট। জুলাই বিপ্লবকে ধারণ করে বিপিএল এর মাস্কটের নাম দেওয়া হয়েছে ডানা 36। মাস্কট উন্মোচনের আগে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাথে ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল সহ বিসিবির পরিচালকবৃন্দ। পাশাপাশি ছিলেন পুরুষ ও নারী দলের ক্রিকেটাররাও।
তারুণ্যের এই উৎসবে আমন্ত্রণ জানানো হয় স্কুল কলেজের শিক্ষার্থীদেরও। বিপিএল 2024 ঘিরে বিসিবির সঙ্গে এক হয়ে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই অনুযায়ী বিপিএল ও তারুণ্যের উৎসব আয়োজন করা হয়েছে সম্মিলিতভাবে। এ সময় সাকিব আল হাসানের জাতীয় দলে খেলা নিয়ে কথা বলেন বিসিবির সভাপতি।